প্রিয় দর্শক, সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, স্মরণ, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 20 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ওয়ান স্কোয়ার স্টোরিজ। প্রদর্শনী চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফারজান আহমেদ উর্মির একক চিত্রকলা প্রদর্শনী আত্ম অনুপস্থিতির সাক্ষ্য। প্রদর্শনী চলবে 2 মার্চ পর্যন্ত। গ্যালারি কায়ার ওয়েবসাইট গ্যালারি কায়া কন্টেম্পোরারি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে 79 জন শিল্পীর 355টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল। দর্শক, আপনি চাইলে ওয়েবসাইটে ব্রাউজ করে ফেস্টিভ্যালের ছবিগুলো দেখে নিতে পারেন। ফেস্টিভ্যাল চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার স্মরণ। আজ 16 ফেব্রুয়ারি নাট্যগুরু অধ্যাপক নুরুল মোমিনের মৃত্যুবার্ষিকী। তিনি 1908 সালের 25 নভেম্বর তৎকালীন যশোর জেলার বর্তমানে ফরিদপুরের আলফাডাঙ্গায় জন্মগ্রহণ করেন। অধ্যাপক নুরুল মোমিন ছিলেন শিক্ষাবিদ, নাট্যকার, নির্দেশক, লেখক ও অনুবাদক। তিনি 1990 সালের 16 ফেব্রুয়ারি আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। মৃত্যু দিবসে নাট্যগুরু অধ্যাপক নুরুল মোমিনকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। প্রথম চোটটা পাইলাম যখন ওই নাই আমার মুখের উপরে জানলাটা ঠাস করে বন্ধ করে দিল। আর পরের চোটটা পাইলাম কখন জানোস? ওর বাপে যখন আমার চোর চোর করে দৌড়ে নিয়ে দিল। এই খেলাটা কি 3 জন মিলেই হয়ে যায়? না, কৃপণের বাড়িতে চোর ঢুকছে। তুমি কি করতে চাও সেটা পরিষ্কার করে বলো। তককে তককে থাকো মাথা। কি লিখতাছেন? প্রেমপত্র নাকি আমার লাইগা? চরমপত্র লাগতেছে তোর হাতে কি? আবার স্যালাইন লয়ে আইছস। আমার ছেলেটা এই সুইসাইডের মতন এমন হালকা জিনিস কি করতে করতে যাইবো। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা করাটাই ভুল। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি লেখক, গবেষক ও সাংবাদিক ডক্টর মাহমুদ নুরুল মোমেন। শুভ সকাল ভাইয়া। সুপ্রভাত। কেমন আছেন? মন্দ না, ভালোই আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আজকে একটি বিশেষ দিন, কারণ আজ বরেণ্য নাট্যগুরু নুরুল মোমেনের মৃত্যুবার্ষিকী, যিনি আপনার বাবা ছিলেন এবং তার সম্পর্কে একটি কথা না বললেই না। তিনি একাধারে অধ্যাপক, শিক্ষাবিদ, নাট্যকার ও নির্দেশক, রম্য সাহিত্যিক, কলামিস্ট, পথিকৃৎ মিডিয়া ব্যক্তিত্ব, অনুবাদক, কবি, শিশু সাহিত্যিক ও প্রাবন্ধিক ছিলেন। বাবাকে হারানোর দিনটা নিঃসন্দেহে খুব বেদনার, কিন্তু একই সাথে আমার কাছে মনে হয় আপনি একজন গর্বিত সন্তান। বাবাকে কিভাবে দেখেছেন? আপনার চোখে মানে বাবাকে দেখার বিষয়টা কেমন ছিল? বাবা তো মারা গেছেন অনেক দিন হলো। যখন উনি যেদিনটা মারা গেলেন তখন আমি খুব ইয়াং। ফলে ওই যে বেদনার কথাটা যে আনলেন, সেই বেদনা ডিসক্রাইব করা অসম্ভব। আমার মা মারা গেছেন আর পরে, ফলে মানে বাবা মারা যাওয়া একটা বিরাট বেদনার জিনিস। তখন দ্যাট ওয়াজ এ শক। হ্যাঁ, কিন্তু তারপর আস্তে আস্তে সময়ের মানে সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে কেটে উঠেছে জিনিসটা। তবে কিন্তু ওনার ইনফ্লুয়েন্স যেমন বললেন, আমি ছোটবেলায় তো মানে ওইভাবে তো বুঝিনি যে আমার বাবা কত বড়। আমার বাবা তো আমারই বাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, কিন্তু তার ছাত্ররা মমতাজউদ্দিন আহমেদ, আব্দুল আল মামুন, এদের টিভিতে দেখা যায় এরা বাসায় এসে সার করছে। এদের মানে হ্যাঁ, মানে তখন আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে আমার বাবা তো অন্যরকম জিনিস। এবং তার শুধু যে নাট্যক্ষেত্রে বা সাংস্কৃতিক ক্ষেত্রে সবাই তাও না, রাজনীতির ক্ষেত্রে সবাই তো প্রায় বহু ছাত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
তো ফলে তখন আস্তে আস্তে যখন বড় হতে থাকলাম, নিজে একটু সচেতন হলাম, নিজে যেহেতু সাংবাদিকতা করেছি, মানে আস্তে আস্তে পৃথিবী সম্বন্ধে জানলাম, কালচার সম্বন্ধে জানলাম। আমার বাসায় তো আমার বাবার প্রায় 4000 বইয়ের লাইব্রেরি ছিল বিরাট। মানে সামাজিকভাবে বাবার যে গ্রহণযোগ্যতা সেটা আপনাকে সে সময় আন্দোলিত করেছিল। জি, জি। তো বাংলা আধুনিক নাটকের জন্য অধ্যাপক নুরুল মোমেনের একটা অন্যতম অবদান ছিল, সেটা যদি আপনি একটু বলতেন। এইটা বলি আমি, যখন বঙ্গভঙ্গ হলো 1905-এ, তারপর 1921-এ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। বঙ্গভঙ্গ বা রদ হলো 1911-তে এসে। আচ্ছা। যাই হোক, সেটা পলিটিক্যাল ব্যাপার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো যে এখানে অ্যাকচুয়ালি বাঙালি মুসলমান সাংস্কৃতিক দিকে যেত না। তারা শুধু মানে ওইভাবে যে ওইগুলা করবো না, নাচ গান অভিনয় এসব করবে না, ফলে এরা ওই প্রগতিশীল সংস্কৃতি থেকে পিছিয়ে পড়ছিল। ওকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাও কিন্তু এই কারণেই, যে বাঙালি মুসলমানকে প্রাগ্রসর করার। শুধু সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি দিয়ে শুরু হয়েছে। সায়েন্সটা যে ইম্পর্টেন্ট, এই জন্য তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কয়েক বছর পরেই উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে ভর্তি হলেন। তো তখন এই 3টা হল ছিল মাত্র, ঢাকা হল, জগন্নাথ হল এবং মুসলিম হল। জি। তো ঢাকা হল, জগন্নাথ হলে হিন্দু ছাত্ররা বেশি থাকতো, মুসলিম হলে শুধু মুসলিম ছাত্ররা থাকতো। তো ওনার হাউস টিচার আবার ছিলেন প্রখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান কাজী মোতাহার হোসেন। উনি এসে বললেন যে সব হলে ছাত্ররা যাচ্ছে নাটক করতে, আমাদেরও যাওয়া উচিত। তখন উনি নাট্যকার নুরুল মোমেন, তখন নাট্যকার না, তখন নুরুল মোমেন ছাত্র, উনি এবং আর 2 বন্ধু গেলেন, ওই ওনাকে পাঠালেন ওইখানে নাটকে অভিনয় করতে। তো ওইখানে যিনি, তখন তো এক ধরনের ডিসক্রিমিনেশন ছিল। ডিসক্রিমিনেশন ছিল কেমন? সুরেন বাবু, উনি ছিলেন পরিচালক নাটকটার। আচ্ছা। উনি ভাবতেন যে যে জন্য আলটিমেটলি বাংলাদেশ ভাগ হয়েছে, বাংলাটা বিভাগ হয়েছে কেন, উনি ভাবতেন যে ও মুসলমান ছেলে, ওরা ভালো পারবে না, মানে ওরা তো এইগুলা করে না। হ্যাঁ, ফলে উনি পথিকের রোল দিলেন। পরে উনি যখন পার্ট করছেন, তখন আবার চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনি আবার একটু লিবারাল ছিলেন। আচ্ছা। উনি বললেন যে মোমেন তো ভালো করছে, এই 2টা লাইন তো ভালো বলছে, ওকে বটুর চরিত্রটা দিয়ে দেখা যায়, কারণ ও তাহলে আরো বেটার পারতে পারে। আচ্ছা। তখন সুরেনবাবু রেগে গেলেন, হ্যাঁ এটা রামকেষ্টর জন্য রাখা হয়েছে এই চরিত্র, সে কলকাতা গেছে, সে কলকাতায় অলরেডি স্টেজে করে, তখন সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু কলকাতার স্টেজ সে দাপিয়ে বেড়ায়, এমন একজন ছাত্র। আচ্ছা। তো সে বললো এটা রামকেষ্ট এসে করবে। তখন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেনবাবুকে বললেন যে আচ্ছা মোমেনকে দিয়ে করান আপনি, ও তো এখন কলকাতায়, ও ফিরুক। তো এর মধ্যে করতে থাকলো, তো মোমেন প্র্যাকটিস করতে থাকলো, চলতে থাকলো। ওই বটু চরিত্রটা হলো, এটা রবীন্দ্রনাথের মুক্তধারা। মুক্তধারা কিন্তু তখন নতুন নাটক লিখেছে রবীন্দ্রনাথ, তখন জীবিত। উনি মুক্তধারা লিখেছেন। তারপরে ওখানে বটু একটা চরিত্র আছে, সে কিন্তু বিবেকের মতো, সে পাগল, চরিত্রের পাগল, নায়ক নায়িকা কেউ না, খুব বড় চরিত্র না, কিন্তু পাগল সে, কিন্তু তার মুখ দিয়ে বিবেকের কথাগুলো বেরোয়, সমাজের সত্যি কথাগুলো বেরোয়। সেই চরিত্রটার মোমেনকে দিয়ে করাচ্ছে। পরে ফুল রিহার্সাল করলো মোমেন। পরে রামকৃষ্ণ ফিরে আসলো। আসার পরে রামকৃষ্ণ বললো আমি আর কোনো চরিত্র করব না, আমি বটু করবো। আমি তার তো সে তো স্টার, মানে স্টুডেন্ট হলেও সে স্টার। তখন ওই সুরেন বাবু ওকে দেয়ার ওস্তাদ। তখন এই চারুচন্দ্র ভট্টাচার্য উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি করো, তুমিও করো, মোমেনও করুক, আচ্ছা। যারটা বেটার হয় সে পারবে। তো মোমেন করলো প্রথমে। মোমেনেরটা করার পরে ওই রামকৃষ্ণ, যে ছাত্র মোমেনের ফ্রেন্ড, সে দৌড়ে এসে জাগো ভৈরবী জাগো, যখন বলছিলি মোমেন, আমার গায়ের লোম খারিয়ে যাচ্ছিল। ওই বললো যে আমি পারবো না, মোমেনের চেয়ে বেটার পারবে। এবং মোমেন তখন প্রথম হলো সেই নাটকে, মানে কোনো বাঙালি মুসলমানের নাটক করতোই না, সেখানে নাটক করে প্রথম হয়ে গেল। এইটা কিন্তু নুরুল মোমেনের অবদান, এর আগে কোনো বাঙালি মুসলমান ভেবে করেনি। তখন কিন্তু সে ছাত্র, তারপর ছাত্র অবস্থায় সে কিছু পরিচালনা করেছে অন্যের নাটক। এরপর উনি কলকাতায় চলে গেলেন বিএল পড়ার জন্য। উনি ল পড়লেন, কলকাতা হাইকোর্টে উনি প্র্যাকটিসও করেছেন। আচ্ছা। তারপর তখন হঠাৎ ঢাকা ইউনিভার্সিটি ওনাকে অফার দিল 1945-এ, যে ঢাকা ইউনিভার্সিটিতে ল ফ্যাকাল্টিতে আপনি টিচার হয়ে আসেন। ওকে। তখন ওখানে ওনার রূপান্তর নাটকের প্রসঙ্গ আলাদা। হ্যাঁ হ্যাঁ, আমি এই প্রসঙ্গটাতে একটু যেতে যাচ্ছি যে কমেডি নাটক রূপান্তর, যেটার রচনা এবং নির্দেশনা নুরুল মোমেনের দেওয়া, সেটা সম্পর্কে যদি একটু বলতেন যে সেটার আসলে কিভাবে হয়েছিল। এটাই হলো যখন 1939-এ অল ইন্ডিয়া রেডিও ঢাকায় প্রতিষ্ঠিত হলো, তখন কিন্তু ব্রিটিশ অল ইন্ডিয়া রেডিও, মানে পাকিস্তান তো হয়নি, ভারত বিভাগ। তখন উনি রেডিওতে টক দিতেন মাঝে মাঝে। তো ওনার টকের শুনে বললো যে আপনি নাটক লেখেন। রেডিওতে
তখন রেডিওতে রবীন্দ্রনাথের নাটক প্রচার হয়েছে, মানে রেডিও প্লে না, রেডিওর জন্য লেখা কোনো নাটক প্রচার হয়নি, মঞ্চের জন্য লেখা নাটক রেডিওতে প্রচার হয়েছে। উনি প্রথম ঢাকা বেতারে 1941 সালে মানে রেডিওর জন্য পৃথক করে একটা নাটক লিখলেন। আচ্ছা। সেই নাটকটা হলো রূপান্তর। এবং এর ডিফারেন্সটা কি, এখানে আধুনিকতাটা কোথায়, সেটা হলো যে ওনার আগে যেমন নাট্যকার ছিলেন ইব্রাহিম খলিল, এই আবুল ফজল, এনারা নাটক লিখেছেন, ইব্রাহিম খাঁ, এরা কিন্তু সব মুসলিম জাগরণের মানে ঐতিহাসিক নাটক বেশিরভাগই। হ্যাঁ, মানে সামাজিক প্রেক্ষাপটে কন্টেম্পোরারি সাবজেক্ট নিয়ে নাটক কেউ লেখেননি। আচ্ছা। ওই নাটকটা ওনার কন্টেম্পোরারি সাবজেক্ট নিয়ে, এবং সেখানে নায়িকা হলো মেইন চরিত্র। এটাও একটা ব্যাপার যে একটা নারী স্বাধীনতার নাটকটার প্লটটা হলো হ্যাঁ, করা, মানে বিলেত থেকে ফিরে এসেছে তার হাজব্যান্ড, তাকে বিয়ে করেছে, সে করে না, মানে সে তাকে দিতে চায় না, উইমেন তাকে লিবারেশন দিতে চায় না Okay. ওয়াইফকে, Freedom দিতে চায় রিজিয়া, না। হ্যাঁ রিজিয়া যেন না কেন, সে তার প্রতিভা প্রকাশ করতে চায়। সে তখন মানে ছদ্মবেশে তারই হাজব্যান্ড বিলেত থেকে এসে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম দিয়েছে, ওইখানে চাকরি নিল। মানে নারীর যে অধিকার আছে বলার, এটা আলটিমেটলি মানে শেষে গিয়ে নায়ক বুঝলো যে এটা তার ওয়াইফই ওইখানে তার আন্ডারে কাজ করে, সে কোনোদিন ফেস টু ফেস হয়নি। তো বাবার নাটকগুলো নিয়ে কি আপনার কাজ করবার ইচ্ছে আছে? হ্যাঁ, আমি কাজ করেছি কিছু। আমি অ্যাকচুয়ালি আমার পিএইচডি কিন্তু ওনার নাটকের উপরই। বাহ। তো ওনার দ্বিতীয় যে নাটক, হ্যাঁ, এইটা আরো ফেমাস নাটক, এটা হলো নেমেসিস। যেমন নেমেসিস আমার চলচ্চিত্রায়ন করার ইচ্ছাটা আছে। আচ্ছা। এটা কেন, ওই যে নেমেসিসের কথা বললাম, এটা হলো এক চরিত্রের একটা নাটক, ও 1.5 ঘন্টার নাটক, একটি চরিত্র। এমন নাটক বিশ্বে নুরুল মোমেনের আগে আর দুজন লিখেছে, একজন ইউজিন ওনিল, এটা বিফোর ব্রেকফাস্ট, হ্যাঁ, কিন্তু ওইখানেও এক চরিত্র না, ওইখানে ওই নায়িকার হাজব্যান্ডের হাতটা দেখা যায় স্টেজে। কিন্তু আরেকটা হলো জঁ কক্তুর দ্য হিউম্যান ভয়েস, এটা তৃতীয় নাটক, যেটা বাংলা ভাষায় লেখা, জি। বাংলাদেশ থেকে লেখা। আপনার এখন এমনি সাম্প্রতিক কাজগুলো সম্পর্কে একটু জানতে চাইবো, যে কি কি কাজ করা হচ্ছে এখন? চলচ্চিত্রায়নের কথা কেন বললাম, যে এইটা মানে ওই তিনটা দিয়ে একটা ট্রিলজি করার আমার ইচ্ছা, ওই বিফোর ব্রেকফাস্ট এবং নেমেসিস, তিনটা আচ্ছা। বিশ্বের প্রথম তিনটা এক চরিত্রের নাটক। তো বর্তমানে আমি প্রথম থেকে সাংবাদিক ছিলাম। ছোটবেলায় বিভিন্ন পত্রিকায় লিখতাম, বিটিভিতে বহু প্রোগ্রাম করেছি। আচ্ছা। তো বড় হওয়ার পরে যখন পেশা জীবনে ঢুকলাম, আমি সাংবাদিক ছিলাম। পরে বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ আমি এডিট করেছি বাংলাদেশ থেকে, বাংলা 2000 নামে। কিন্তু তারপর আমি চলচ্চিত্রের দিকে ঝুঁকে গেছি, অনেকগুলো প্রামাণ্যচিত্র করেছি। এবং রিসেন্টলি একটা প্রামাণ্যচিত্র আমার হাতে আছে, উনি আপনার এখানে গেস্ট এসেছিলেন, একজন নিভৃতচারী লেখিকা আছেন, যিনি আচ্ছা। বেগম রোকেয়া দিবস উনি ছিলেন। উনি নারী স্বাধীনতা নিয়ে এত সুন্দর করে ওনার এক্সপ্রেশন আছে ওনার সাহিত্যে, কিন্তু ওনাকে তেমন চেনে না। আমার হিসাবে মহিলা উপন্যাসিকদের মধ্যে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠদের মধ্যে একজন, কিন্তু উনি নিভৃতচারী নিয়ে ওনার প্রচার হয়নি। ওনার একটা ডকুমেন্টারি ওনার উপরে আমি করছি, যাতে চেনে সবাই। ওই ডকুমেন্টারিটা আমার এপ্রিলের মধ্যে শেষ করে ফেলতে হবে, কারণ এপ্রিলে হলো উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম এবং মৃত্যু দিবস। আচ্ছা। এপ্রিলের 23 তারিখে। আমি যখন কানাডায় ছিলাম তখন আমি দুটো প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলাম, একটা হলো কমেডি অফ এরার্স, একটা হলো 12th নাইট। এই দুটার ওইখানে ওই যে কানাডিয়ান শেক্সপিয়ার কোম্পানির যে পরিচালক, সে আমার ভালো ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে। আচ্ছা। তো সেই দুটার প্রোডাকশন আমি করে আসলাম। ওকে। তখন আমি একটা শেক্সপিয়ার নিয়ে আমি এই ডকুমেন্টারি শেষ করার পরে যেটা করব, ওটা ওই 23 এপ্রিলের জন্য সে আমাকে একটা বাণীও পাঠিয়ে দিয়েছে। ওই দিন আমাদের মহরত হবে। আচ্ছা। এটা হলো মানে এটা কি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র? পূর্ণদৈর্ঘ্য কি ধরনের আসলে কাজ কাহিনী হতে চিত্র, যাচ্ছে? এটা কিন্তু ডকুমেন্টারি না, আচ্ছা। কাহিনী চিত্র। তো উইলিয়াম শেক্সপিয়ারের মানে ব্যাপার, মূলধারার চলচ্চিত্র বলা যেতে হ্যাঁ পারে। মূলধারা চলচ্চিত্র, কিন্তু এটার স্ক্রিপ্টটা কিন্তু ইংরেজিতে লেখা। এটা একটা অসুবিধা কি বাংলাদেশে, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি আবেদনও করতে পারি যে এটা কিন্তু বাংলাদেশের তথাকথিত কমার্শিয়াল কোনো ছবি না, আচ্ছা। কিন্তু ওয়ার্ল্ড কনটেক্সটে এটা শেক্সপিয়ার খুব বড়। শেক্সপিয়ার এখন একটা হ্যামনেট চলছে, যেটা অস্কার পাওয়ার কথা, এটা কিন্তু হিট হয়ে গেছে, কিন্তু এটা আর্ট ফিল্ম, কোনো মারদাঙ্গা নাই, কিছু নাই, কিন্তু শেক্সপিয়ার নামটাই এমন যে বিশ্বে এটা হিট হয়ে যায়, কিন্তু বাংলাদেশে তো কেউ এখানে চেনে একটু জানতে চাইবো যে শেক্সপিয়ারের নাটক নিয়ে তো আসলে অনেক নির্মাতা অনেক রকম ভাবে কাজ করেছেন, সেটা বিভিন্ন প্ল্যাটফর্মে হতে পারে, বিভিন্ন মিডিয়া হতে পারে। তো সেক্ষেত্রে আপনি চলচ্চিত্র নির্মাণ করবার পরিকল্পনাটা আসলে কেন করলেন, বা তার কোন স্টোরিগুলোকে আপনি নিয়ে আসতে যাচ্ছেন? না, এটা ইন্টারেস্টিং। কেন করলাম মানে আইডিয়া তো মানুষের হঠাৎ এসে যায়। হ্যাঁ। আমার আইডিয়াতে মানে এইখানে কিন্তু এই ছবিতে আমার স্ক্রিপ্টে
তার বহু নাটকের থেকে ছোট ছোট ডায়লগ আছে, কিন্তু আচ্ছা। একটা পার্টিকুলারলি কোনো একটা নাটক না, ওকে। বহু নাটক থেকে ছোট ছোট ডায়লগ আছে। এবং এখানে উইলিয়াম শেক্সপিয়ার নিজে একজন চরিত্র, তিনিই মূল চরিত্র, মানে প্রধান চরিত্র, প্রোটাগনিস্ট উইলিয়াম শেক্সপিয়ার। এখন ছবিটার নামও কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ার তো এত সে 400 বছর আগে লিখে গেছে, কিন্তু তার নাটক থেকে বিশ্বে বহু ভাষায় অনুদিত হয়ে বহু চলচ্চিত্র হয়েছে, 4-5 হাজার চলচ্চিত্র হয়েছে। কিন্তু তিনি নিজে এক চরিত্র আছেন, এমন চলচ্চিত্র মাত্র 2-3টা হয়েছে। একটা শেক্সপিয়ার ইন লাভ, ওটাই প্রথম অস্কার পেল, ওটা দেখেছেন কিনা, যাই হোক, শেক্সপিয়ার ইন লাভ, তারপর অল ইজ ট্রু, এরপর ইদানিং একটা চলছে হ্যামনেট। আচ্ছা, এই 2-3টা ছবি ছাড়া উনি নিজের চরিত্র এমন ছবি হয়নি। আপনার কি পরিকল্পনা আছে যে বাংলা ভাষা, ইংরেজি ভাষা, মানে কতগুলো ভাষায় এই সিনেমাটি হবে? না, এটা মেইনলি ইংরেজিতে হবে, বাংলায় তো অবশ্যই হবে, আমার নিজের ভাষা। তারপর চাহিদা অনুযায়ী আমি ডাব করব বা সাবটাইটেল করব। আর এটার কাহিনীটা বলবো না, আমি যেটা বললাম, আমি অ্যাপিল করতে পারি যে বাংলাদেশে কোনো স্পন্সর, এটা কিন্তু কানাডায়ও আমাকে বলেছিল, যেটা তুমি এখানে করো, কিন্তু ওখানের প্রডিউসারকে আমার স্ক্রিপ্ট দিয়ে দিতে হবে। আচ্ছা, সেটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আমি নিজেই প্রডিউসার থাকবো, Okay. যাতে, এবং এটা বাংলাদেশে, এটা আমার গর্বের বিষয় যে আমি এটা প্রোডাকশনটা বাংলাদেশ থেকে হবে। তো সেই জন্য আমি, যেহেতু এটা তথাকথিত কমার্শিয়াল ছবি নয়, এবং এটা বাংলাদেশেও হয়তো তেমন চলবেও না, কিন্তু এটা বিশ্বের কনটেক্সটে কিন্তু বিরাট হিট হবে। তো আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি আবেদনও করতে পারি যে যে কোনো স্পন্সর বা যে কোনো প্রডিউসার যদি এগিয়ে আসেন, এই আমার সঙ্গে এটার ব্যাপারটা হলো, মেইন জিনিস, অনেক ডায়লগ আছে এবং কাহিনীটা আমি অলরেডি স্পয়লার দিয়ে দিচ্ছি না, কিন্তু একটা জিনিস বলি, ধরেন যেমন বিথোভেন বা মোজার্ট, এরা হলো বিশ্বের শ্রেষ্ঠ সুরকার সারা বিশ্বে, যেমন শেক্সপিয়ার বিশ্বের শ্রেষ্ঠ লেখক। তো বিথোভেন আবার শেক্সপিয়ারের 200 বছর পরে জন্মেছে। তো আমার ছবিতে আমি এদের দুজনকে মার্চ করেছি। বাহ, কীরকম, শেক্সপিয়ারের হ্যামলেটের একটা গান আছে, সেই গানটা আমার ছবিতে থাকবে বিথোভেনের সুরে, কিন্তু বিথোভেন কিন্তু শেক্সপিয়ারের 200 বছর পরের লোক, কিন্তু ওই গানটা বিথোভেনের সুরে থাকবে, কিন্তু গানটা আবার হবে, মানে গানটা কিন্তু মডার্ন রক গান হবে। আচ্ছা, মানে এইভাবে করেছি, মানে জিনিসটা, মানে অনেক কিছু আসলে কম্বাইন করে তারপর কাজ করা হয়েছে। বিথোভেনের ধরেন আমি বলি, বিথোভেনের খুব বিখ্যাত একটা সুর, অল্প ছোট, ফার এলিস, শুনেছেন হয়তো, মিউজিকটা একদম লা 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 লা, শুনেছেন এটা? জি। এইটাকে আমি শেক্সপিয়ার ওইটা একটা টুমরো ইজ অ্যান ভ্যালেন্টাইন্স ডে, আচ্ছা, ওফেলিয়া এই গানটা গায়। এটা কবে নাগাদ রিলিজ হতে পারে এই চলচ্চিত্রটি? এইটা আমি কি ওই যে পরিকল্পনা আছে? 23শে এপ্রিলে মহরত করব। আমার একটু প্রোডাকশন, কারণ এটা কানাডায়ও কিছু শুটিং হবে, বাংলাদেশেও হবে, আমার প্রোডাকশন মানে শুটিং টাইম একটু বেশি যাবে, তবে কিন্তু আমি নেক্সট 23শে এপ্রিলের আগে শেষ করে ফেলবো। আচ্ছা, আচ্ছা, তো খুব মানে 2027 এপ্রিলের হ্যাঁ, মধ্যে কাজ যদি শেষ হয়ে যাওয়ার পরিকল্পনা সবচেয়ে আছে। দেরি হয়, জি। যদি সবচেয়ে দেরি হয় তাহলে 2027 এপ্রিল যাবে, জি। কিন্তু 2026-এর এপ্রিলে আমি কাজ শুরু করে দেব। আচ্ছা, এবং সেখানে ওই পুরাটা ব্রেকআউট করছি না, কিন্তু শেক্সপিয়ার ইন কন্টেম্পোরারি, এটা একটা কমেডি হবে কিন্তু, আচ্ছা, হ্যাঁ, মানে উইলিয়াম শেক্সপিয়ারের বায়োপিক না, কিন্তু শেক্সপিয়ার সেই চরিত্রে আছে। এবং ওই যেটা বলছিলাম, ধরেন এই গানটা যদি রকে হয়, Tomorrow is St. Valentine's Day, Valentine's Day, Valentine's Day. Tomorrow is St. Valentine's Day, Valentine's Day, Valentine's Day. Up in the morning and I am made at your window to be your Valentine. Tomorrow is St. Valentine's Day, Valentine's Day, Valentine's Day. এখন এই যে বিথোভেনের সুরটা কিন্তু বিথোভেনের দেয়া, শেক্সপিয়ারের বিথোভেন দেখেও নাই কোনোদিন। এখন ওয়ার্ল্ড কনটেক্সটে যখন বিশ্বের ইন্টেলেকচুয়ালরা এটা দেখবে, তারা কিন্তু ভাবে, আরে বিথোভেন তো অনেক পরের লোক। মানে দুই কিংবদন্তি হ্যাঁ, দুই আসলে কিংবদন্তি একটা মার্চ ট্রেনের করেছে। তো মধ্যে। এই মার্চ করার যে আইডিয়াটা এসছে, তারাও কিন্তু ভাবে যে এই আইডিয়া তো আমাদের চলচ্চিত্রে হয় নাই। আপনার চলচ্চিত্রের কাজ যেন শীঘ্রই শুরু হয় সেই প্রত্যাশা রইল, এবং চলচ্চিত্রটি যখন রিলিজ হবে তখন নিশ্চয়ই সেগুলো নিয়ে আরো অনেক গল্প হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, সবশেষে ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। আমার বলার আছে, যেমন যেহেতু আজকে ওনারা আমাকে এনেছেন নাট্যগুরু নুরুল মুমিনের ছেলে হিসেবে, আমার বলার আছে যে ওনার সাহিত্যগুলো এই প্রজন্মের যারা নাট্য চর্চা করেন বা যারা সাহিত্য চর্চা করেন, তারা পাঠ করবেন এবং ওনার অবদানগুলো স্মরণ করবেন, এই কামনাই করি। থ্যাংক ইউ সো মাচ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।